অ্যাসিড, তোমাদের কোয়ালিটি কত হয়েছিল? 76। 7 তো লাগে না, যদি 79 থেকে শুরু করবো। এরপর থেকে আমরা জাম্প করবো, এবারে প্রত্যেকটা আর্টিকেল হবে না, 2-4টে করে আর্টিকেল গ্যাপ হবে, এখানে ইনফরমেশন হবে। দেখো, অ্যাসিড, ক্ষার ও লবণ। দেখো, অ্যাসিড কি জানো, অ্যাসিড ক্ষার লবণ সম্বন্ধে তোমরা কি জানো কিছু? কিছু সামথিং। দেখো, অ্যাসিড বা ক্ষার কাকে বলবো বা লবণ কাকে বলবো, এগুলো আলাদা আলাদা সংজ্ঞা আছে। আলাদা আলাদা সংজ্ঞা মানে বিভিন্ন বিজ্ঞানীর মত অনুযায়ী আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া আছে বিভিন্ন সময়। এমন নয় যে আজকের এটাকে যাকে অ্যাসিড বলছি সে সবসময়ের জন্য এটাই মানে এই জিনিসটার উপর ভিত্তি করেই অ্যাসিড না। অ্যাসিডের অনেক রকমের ভূমিকা আছে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী আরেনিয়াস আছে, আরেনিয়াস একজন বিজ্ঞানী, ওর মত অনুযায়ী অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে সেটা আছে। লুইসের মত অনুযায়ী অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে সেটা আছে। আমরা এই দুটোই জানবো, তোমাদের সিলেবাস এই দুটোই আছে। আরেনিয়াস বলছে, দেখো তোমরা এমনি নর্মালি অ্যাসিড, যদি অ্যাসিড ভাবা হয় যে অ্যাসিড কোনটাকে বলবো, স্বাদের টক অ্যাসিড না, নর্মালি স্বাদের টক হয়। তুমি সব অ্যাসিড তো টক মানে টেস্ট করে করে দেখতে যাবে না কোনটা স্বাদের টক আর কোনটা মিষ্টি বা কি ব্যাপার। অ্যাসিড নর্মালি স্বাদে টক হয়, আর ক্ষার নর্মালি স্বাদে না ওই ইয়ে টাইপের হয়, কষাটে টাইপের, কষা টাইপের খেতে লাগে। তো এরকম চেক তো করা যায় না, কারণ এগুলো এবারে তীব্র অ্যাসিড যেগুলো আছে সেগুলো তো তুমি মুখে চেকও করতে পারবে না। তো কি তার মানে ফর্ম কি, মানে ফরম্যাট কি, ফরম্যাট হচ্ছে এইটা। কোনো পদার্থ, আরেনিয়াস বলছে, এটা আমি না, আরেনিয়াস বলছে, আরেনিয়াস বলছে কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে H প্লাস আয়ন ছেড়ে দেয়, H প্লাস আয়ন মানে এইটা, এই ক্যাটায়নটা তোমরা আগে দেখেছো, হাইড্রোজেন আয়ন, মনে হচ্ছে হাইড্রোজেন। কোনো পদার্থ যদি জলীয় জলীয় দ্রবণে H প্লাস আয়ন ছেড়ে দেয় সে হয়ে যাবে অ্যাসিড। কি বললাম? কোনো পদার্থ যদি তাকে জলে দ্রবণ মানে তাকে যদি জলে গুলে দিই আর কি, ধরো এই একটা পদার্থ নিলাম, একে জলে গুলিয়ে দিলাম, দেখলাম যে জলের ভেতরে দেখলাম যে এ ভেঙে গিয়ে এই H প্লাস আয়নটা দিচ্ছে জলে আর কি, গুলে গিয়ে আর কি। যদি H প্লাস আয়ন দেয় তাহলে এই পদার্থটা কি ছিল, অ্যাসিড। আর কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে এইটা দেয় সে হয়ে যাবে ক্ষার। ঠিক আছে, আর বাকি যা আছে সব লবণ। লবণের কথা আমি আসছি না, এখন লবণ পরে আসছি, ফার্স্টে অ্যাসিড আর ক্ষারটা বোঝো। তা কি বলছি, কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে H প্লাস আয়ন দেয় সে হয়ে যাবে অ্যাসিড, কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয় সে হয়ে যাবে ক্ষার। তোমরা এই দুটো আয়ন জানো, এই আয়নটা হচ্ছে ক্যাটায়ন, ওই লিস্টে লেখা আছে কোথাও হাইড্রোজেন আয়ন, আর এটাও তোমরা জানো এটা হাইড্রোক্সিল আয়ন, আই থিঙ্ক লেখা আছে কোথাও, লেখা আছে। এই দুটো আয়ন অ্যাসিড আর ক্ষার নির্ধারণ করে দেয়। আরেনিয়াস বলছে আর কি, এটা আরেনিয়াসের মত আর কি। আরেনিয়াসের মত অনুযায়ী কোনো দ্রবণ মানে কোনো পদার্থ H প্লাস আয়ন দিলে সে অ্যাসিড, OH মাইনাস দিলে সে ক্ষার। যত বেশি H প্লাস আয়ন দেবে তত বেশি তীব্র পরিমাণে অ্যাসিড, যত কম H প্লাস দেবে সে কম পরিমাণ মানে মৃদু অ্যাসিড। অ্যাসিডের ভাগ আছে, প্রকারভেদ আছে এগুলো। কি বললাম বুঝতে পারছো? অ্যাসিড কাকে বলছি আর ক্ষার কাকে বলছি তাহলে? না, অ্যাসিড বোঝার কি যে H প্লাস আয়ন দিচ্ছে, আর ক্ষার কি যে OH মাইনাস আয়ন দিচ্ছে। হলো এখন তাহলে কথা H প্লাস আয়ন OH মাইনাস আয়ন কত বড় H প্লাস আয়ন। এবারে অ্যাসিডের প্রকারভেদ যদি বলি, অ্যাসিড তো প্রচুর আছে। তুমি এবারে অ্যাসিড, আমরা তো ওই অ্যাসিড, অ্যাসিড এগুলো সবই অ্যাসিড। এত অ্যাসিড আরো আছে, প্রচুর অ্যাসিড আছে এদের মধ্যে। এবারে কি করে বুঝবো স্যার এরা H প্লাস আয়ন দেয় কি করে? এটা তো ভাঙাত। এবারে এই যেগুলো যেই অ্যাসিডগুলো লেখালাম না, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার পাসপোর্টের জন্য এইগুলোই ইম্পর্টেন্ট। এরকম হয়, আমি তোমাকে একটা দেখাই। যেমন এই HCl, এ জলে, একে তুমি জলে গুলিয়ে দিলে এ ভেঙে গিয়ে এই দুটো আয়ন দেয়। আর এই আয়ন কি করে ভেঙে ভেঙে দেয় আর দুটো আয়ন জুড়ে গিয়ে কি করে যৌগ তৈরি হয়, এর একটা ওই লিস্ট দেওয়া ছিল। তুমি দেখবে এই দুটো লিস্ট যেখানে আছে তাদের প্লাস মাইনাস সমান করো, কিন্তু এই যৌগটাই তৈরি হবে। বা এটা হতে পারে,
বা এটাও হতে পারে। এটা এসব হতে পারে। দেখো প্রত্যেকটাতে দেখো, তুমি এখানে দেখো, এটা দেখো এইচ প্লাস দিচ্ছে, এটাতে দেখো, তুমি ছেড়ে দেখো, এটা নাও আর এটা নাও, এইচ প্লাস দিচ্ছে, এটাতে দেখো এইচ প্লাস দিচ্ছে, এটাতে দেখো এইচ প্লাস দিচ্ছে। আমি যদি আরেকটা নিই, এই দেখো, এও এইচ প্লাস দিচ্ছে, দেখতে পারে ভেঙে, এ ভেঙে গিয়ে এইচ প্লাস দিচ্ছে, এ ভেঙে এইচ প্লাস, সব এইচ প্লাস দিচ্ছে। দেখো কারণ এরা সবাই কি, বুঝতে পারলে? তার মানে কোনো পদার্থ যদি জলীয় দ্রবণে গিয়ে ভেঙে যায়, আমি বলি জলীয় দ্রবণ, এখানে জলে ডোবালামই না, কোথায় জলীয় দ্রবণ কোথায় দেখতে পাচ্ছ, কোথায়? এরা তো নর্মাল ভেঙে কি দিচ্ছে আমি সেটা দেখছি, জলীয় দ্রবণে ভেঙে কি দেয় সেটা দেখছি। দেখো ধরো আমি যে কোনো একটা তুলে নিলাম, মুছে দিলাম রে, আচ্ছা দাঁড়াও লিখবে, দাঁড়াও, ধরো একটা অ্যাসিড আমি নিই, ধরো আমি নিলাম একটা অ্যাসিড, এই সেলটাই নিয়েছি, এর নর্মালি ভেঙে গিয়ে কোন আয়ন দেয়, কোন দুটো আয়ন দেবে, এই আয়ন দুটো, এই দুটো আয়ন। এবারে ভাবো একে যদি আমি জলে দিয়ে দিই, তুমি এইটাকে নিলে, এটাকে তুলে তুমি জলে ফেলে দিয়েছো জলে, জল, তারপর HCl জল রিয়াকশন করছে, জলে ফেলে দিলে কি হবে, এটা জলে ভেঙে গিয়ে এই দুটো আয়ন দেবে। তার মানে জলে থাকছে কারা কারা, এইটা আছে, এইটা আছে, আর জল নিচে আছে, নাকি না? বুঝতে পারলাম কি বললাম? আমি যদি একে জলে ফেলে দিই, দেখো কেমিস্ট্রি রিয়াকশন বোঝা, কেমিস্ট্রির সবচেয়ে হার্ড পার্ট হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা আমরা করছি। কেমিস্ট্রির সবচেয়ে সহজ পার্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা আমরা এখন করিনি, করবো। হার্ড পার্ট কি ইন দ্য সেন্সে, হার্ড পার্ট কিন্তু রিয়াকশন, বিক্রিয়া লোকের বড় ভয়ঙ্কর লাগে, বিক্রিয়া বড় ভয়ঙ্কর লাগে, বিক্রিয়ার এমন কিছু ভয়ঙ্কর কিছু ভাবনি, নর্মাল বিক্রিয়া সোজা। দেখো তুমি একটা জিনিস দেখো, যদি আমি কোনো অ্যাসিডকে জলে ফেলে দিই, কিরকম পাবো দেখতে? তুমি এই যে অ্যাসিড জলে ফেলে দিয়েছি, অ্যাসিড জলে গিয়ে ভেঙে গিয়ে দেবে, একটা তো অ্যাসিডটা ভেঙে যে দুটো আয়ন দেয় সেই দুটো তো দেবেই, যেমন এইটা আর এইটা, এই দুজন তো দেবে, এটা আর এটা দিচ্ছে, আর প্লাস জলে ফেলে দিচ্ছি, জলেরও তো অণু আছে না, অণু আছে, দিচ্ছে। এখন হয় কি, এই যে এইচ প্লাসটা না, এই এইচ প্লাসটা জলের সাথে রিয়াকশন করে যায়, এইচ প্লাস যদি জলের সাথে রিয়াকশন করে, সেটা এবছর এতে দিয়েছিল, এনটিপিসিতে দিয়েছিল, এই এইচ প্লাসটা, হ্যাঁ, জলের সাথে রিয়াকশন করলে কি দেবে, এটা। তার মানে অ্যাকচুয়ালি এখন জলে আছে কে, মানে ওই দ্রবণটাতে আছে কারা কারা, এই দুটো, কারণ এটা তো এটার সাথে মিশে এটা তৈরি করলো, আর এটা তো পড়েছিল যা যা আছে পড়ে আছে, জলে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে অ্যাসিডটা তুমি যখন জলে ফেলছো, জলে ভাঙছে কিভাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দুটুকরো হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, আর জল আছে, জলে ফেলছো মানে এটা, এটা তো জলে ফেললে কি দুটুকরো, ও তো নিচে দুটুকরো হয়ে যাচ্ছে, আর জলে ফেলছো তো জল তো থাকবেই জলে, আর জলের অণু তো থাকবেই, জলে তো জলের অণু আছে, আর এরা দুটুকরো হয়ে যাচ্ছে। এখন এই দু টুকরোর মধ্যে একটা টুকরো জলের অণুর সাথে বিক্রিয়া করে এইটা তৈরি করছে, আর এ যেরকম ছিল সেরকম পড়ে আছে। কি বললাম বুঝতে পারলাম? হ্যাঁ, এইবারে, এবার তুমি একটা জিনিস দেখো, যে ওই জলীয় দ্রবণটায় ছিল কে আগে, এরা তিনজন, এখন আছে কে, এটা তিনজন, এরা দুজন। এখন ধরে নেওয়া হয় যে এইটা যেটা আর এইটা যেটা, এই দুটো সেম, মানে এদের ফাংশন সেম, আমি এই এইচ প্লাস ধরতে পারি বা H3O প্লাস ধরতে পারি, দুটো একই কথা। কি বলবো বুঝতে পারলে? এই H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, আর এটা তো তোমরা জানো হাইড্রোজেন আয়ন, এটা খতম হয়ে গেল, আর এটা তো ক্লোরাইড আয়ন, সবাই জানে, বুঝতে পারলে? এখন তার মানে আমি বলতে চাইছি যে আরএনিয়াসের মত অনুসারে, লিখে নাও, আরএনিয়াসের মত অনুসারে অ্যাসিডের সংজ্ঞা বলে লিখে নাও, এটা অ্যাসিডের সংজ্ঞা, এটা সার্বজনীন সংজ্ঞা নয়, এটা আরএনিয়াস বলেছে এইরকম, এইচ প্লাস দিচ্ছে, যে এইচ প্লাস দেবে সে অ্যাসিড, যে এইচ মাইনাস দেবে সে ক্ষার। দেখো কোনো পদার্থ, যদি কোনো পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে
যদি কোনো পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে, H প্লাস আয়ন উৎপন্ন করে, যদি কোনো পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে, তবে তাকে অ্যাসিড বলে। তারপরে লাইন লেখো ক্ষার, ক্ষার বলে হেডিং করে দিয়ে তারপরে লাইনে লেখো যদি কোনো পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে ও H মাইনাস আয়ন প্রদান করে, তবে তাকে ক্ষার বলে। যদি কোনো পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে ও H মাইনাস আয়ন প্রদান করে, এইটা তখন তাকে, হ্যাঁ আয়ন, সব আয়ন, এগুলো সবই আয়ন। কারোর মাথায় প্লাস থাকা মাইনাস থাকা মানেই ওরা আয়ন, মাইনাস থাকলে অ্যানায়ন আর ওটা থাকলে ক্যাটায়ন, বা ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়ন, একই কথা, বাট আয়ন ওগুলো সব। OH মাইনাস দিলে তাহলে ওটা কি তোমার ক্ষার, H প্লাস দিলে অ্যাসিড। এবার উদাহরণ দেখো, অ্যাসিডের দুটো টাইপ আছে। ঠিক, আমি কি বলছি, অ্যাসিডের দুটো টাইপ আছে, একটা তীব্র অ্যাসিড, একটা মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কারা, আমি বলছি যারা ধরো একটা পদার্থ দুজনই তো অ্যাসিড, এও তো অ্যাসিড ও তো অ্যাসিড, মানে দুজনে H প্লাস দেবে। H প্লাস এবারে বেটার কোনটা না, যে সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে পুরোটাই H প্লাস দেবে। মানে ধরো আমি যদি 1 মোল HCl ধরো এরকম নিয়েছি, এটা তো অ্যাসিড, তীব্র বলবো না মৃদু বলবো? আর ম্যাটার প্যারামিটার আছে না, আমি বলে দিচ্ছি তীব্র বলে দেবো, সেটা ঠিক আছে, বাট কি ভেবে বলবো যেটা তীব্র না, এও তো ভেঙে H প্লাস দেয়। ধরো এই দুটো দেখো, এ ভেঙে কি দেয়, ঠিক, এরা ভেঙে কি দেবে, দেখো দুজনে H প্লাস দিচ্ছে, এও H প্লাস দিচ্ছে, এও H প্লাস দিচ্ছে। তফাৎ কি, তফাৎ হচ্ছে আমি যদি ধরো মনে করো 100টা অণু নিই, এর যদি HCl যদি 100টা অণু নিই, এখানে কি হবে, 100টাই ভেঙে যাবে, 100টা অণুই ভেঙে যাবে। তার মানে H প্লাস নিচে 100টা H প্লাস তৈরি করবে। আর প্রত্যেকটা অণু যদি দুটো করে মানে একটা H প্লাস আর একটা OH মানে Cl মাইনাস তৈরি করে, তাহলে 100টা অণু, তাহলে 100টা H প্লাস আর 100টা Cl মাইনাস তৈরি করবে না? তুমি ভাবো, এই একটা বল নাও, এই বলকে দু টুকরো করে দাও, একটা H প্লাস হচ্ছে, একটা Cl মাইনাস হচ্ছে, এরকম 100টা বল নাও, তাদেরকে প্রত্যেকটাকে দু টুকরো করে দাও, তাহলে কি হবে, একটা H প্লাস একটা Cl মাইনাস দেবে। তার মানে তুমি এইটা দেখো, এইটার মধ্যে এই পুরোপুরি ভেঙে যাচ্ছে। মানে আমি যদি যতটা পরিমাণে আমি নিচ্ছি না, তার পুরোপুরি সম্পূর্ণরূপে বিয়োজিত। এবার এই কথাটা না ভালো বাংলায় বলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাওয়া। বিয়োজিত হয়ে যাওয়া মানে ভেঙে যাওয়া। এরা সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে, মানে যতগুলো অণু আমি নিচ্ছি সব কটা অণু ভেঙে H প্লাস আর Cl মাইনাস H, মানে সব কটা অণু ভেঙে যাচ্ছে। এটা তুমি যদি 100টা অণু নাও, এর ক্ষেত্রে বড়জোর 5টা ভাঙবে, আর বাদ বাকি 95টা ভাঙবে না। 5টা ভেঙে H প্লাস দেবে, আর বাদ বাকিগুলো ভাঙবে না। তাহলে তুমি ভাবো, 100টা অণু আমি এর নিয়েছি, 100টা অণু আমি এরও নিয়েছি, H প্লাস বেশি কোথায় পাচ্ছি, এটাতে না এটাতে বেশি পাচ্ছি। আরে 100টা আমি এখানে 100টা অণু নিয়েছি, এখানেও 100টা অণু নিয়েছি, 100টা অণুরে সম্পূর্ণটা সবকটা 100টাই ভেঙে গেছে, H প্লাস কটা দেবে ওখানে, 100টা যদি ভেঙে যায় কটা H প্লাস দেবে ওপরেরটা, বল 50টা। আরে 100টাই হবে, তো এত ভাবার কি আছে, তুমি একটা ভেঙে যদি একটা H প্লাস দেয়, 100টা ভেঙে গেলে 100টা H প্লাস দেবে না। আর এর 100টা অণু যদি নিই, এর 5টা ভাঙবে, মানে H প্লাস কটা দেবে, 5টা, তাই না? তার মানে H প্লাস বেশি কোথায় দিচ্ছে, 100টা, আমি তো 100টা অণু এরও নিয়েছি, 100টা অণু এরও নিয়েছি, তাহলে বেশি H প্লাস কোথায় দিচ্ছে, কম দিচ্ছে কে? তার মানে জলীয় দ্রবণে যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় ওটাই তীব্র অ্যাসিড, মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় আর অতিরিক্ত পরিমাণে H প্লাস তৈরি করে। আর যে কম পরিমাণে বিশ্লেষিত হয়ে কম পরিমাণে H প্লাস তৈরি করে, সেটা মৃদু অ্যাসিড। তার মানে এটা তীব্র অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড। তোমার বোঝা গেল?
মাথা এখানে রাখো, তোমার মস্তিষ্ক অন্য জায়গায় যাচ্ছে, তোমার চোখ বলে দিচ্ছে, চোখ কুচকাচ্ছে, কপাল কুচকাচ্ছে। দেখো আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড কোনো আলাদা কিছু না, দুজনেই অ্যাসিড, দুজনেই H+ দিচ্ছে। কেউ বেশি H+ দিচ্ছে, কেউ কম H+ দিচ্ছে। বেশি H+ কেন দিচ্ছে না সম্পূর্ণ ভেঙে যাচ্ছে বলে। কম H+ কেন দিচ্ছে, কম ভাঙছে। আমি যদি 100টা অণু ওর নিই, 100টা অণু এর নিই, তাহলে 100টার 100টা ভেঙে যাবে কে, এ। আর এর 100টার 5টা ভাঙবে কি 6টা ভাঙবে বা 4টে ভাঙবে। মানে এরা না, এরা 5% ডিসোসিয়েট হয়, মানে 5% বিয়োজিত হয়, মানে পুরোপুরি না। 100টা অণু নিলে 5টা অণু বিয়োজিত হবে, বা 1000টা অণু নিলে 50টা অণু বিয়োজিত হবে, আর বাকি হবে না। বুঝতে পারলে? বোঝার চেষ্টা করো। দেখো কেমিস্ট্রি ততক্ষণই কঠিন যতক্ষণ তুমি ভাববে। তোমার যদি মনে হয় যে কেমিস্ট্রি ফিজিক্স তো কঠিন, সায়েন্স সেসব মাথা খারাপ হচ্ছে, কোয়ালিটি যতটা ইন্টারেস্ট সহকারে দেখো। তোমার সাবজেক্ট কি ছিল? ওই জন্য আসে না, ওই জন্য আসে না এগুলো। অ্যাকচুয়ালি কি জানো এগুলো হচ্ছে, দেখো আমি তোমার কথা বলি, তুমি ফার্স্ট থেকে যদি ভেবে নাও এ তো আমার দ্বারা হবে না, যে কোনো সায়েন্সের ছেলেও তো ভাবতে পারে পলিটি আমার দ্বারা হবে না। একটা সায়েন্সের ছেলে এত ডাইভার্ট হয়ে ভাবতে পারে কি করে? একটা আর্টসের ছেলে ডাইভার্ট হয়ে ভাবতে পারবে না কেন? আমার কাছে আমার এটাই লজিক যে একটা সায়েন্সের ছেলে সে যদি ভেবে নিতে পারে যে পলিটি আমি বুঝে যাবো, ইতিহাস আমি বুঝে যাবো, ভূগোল আমি বুঝে যাবো, অর্থাৎ ইতিহাসের ছেলে সে গণিত, আমার তো মনে হয় গণিত হবে না, গণিত বড় কঠিন, এরকম থিঙ্কিং কেন হয় তৈরি হয়? তুমি বুঝতে পারি না। তুমি নিজে ভেবে দেখো কেন। তার মানে একটা সায়েন্সের ছেলে সে অ্যাকোয়ার করতে পারছে, আমি একটা পুরুষ নয়, বা আমি একটা মহিলা নয়, বা স্টুডেন্ট নয়, আমি এটা অ্যাকোয়ার করতে পারবি না। ওই যে নলেজটা, সেমই তো নলেজ, যতটা নলেজ ও পাচ্ছে ততটা নলেজ আমি পাচ্ছে, যেভাবে ওকে বোঝানো হচ্ছে তখন সেভাবে ওকে বোঝানো হচ্ছে। ইন্টারেস্ট, আগ্রহ নেই। ফার্স্ট থেকেই যে 3-4 বছর ধরো তুমি আর্টস যখন নেবে না, 3-4 বছর তোমার মস্তিষ্কের উপর দিয়ে এমন কিছু কিছু কথা যাবে, মানে তুমি দেখবে সায়েন্সকে অনেকটা এলিট ক্লাসে ভাবে, আর আর্টসকে অনেকটা একটু হীনমন্য চোখে দেখায় আর কি। কিন্তু কিনেছিস আর আর্টস এমন করে দেখায় যেন আর্টস একটা ফালতু সাবজেক্ট, কোনো নেই, কোনো মানে নেই। এই ইউপিএসসি বা সিভিল সার্ভিস যেসব পরীক্ষা, এগুলো মেনলি আর্টসের স্টুডেন্টদের জন্যই হয়। হতো মানে হয় মানে হতো, এই আগে অব্দি হতো আর কি। এই 2018-19 সালের পর থেকে, 2018 সালের পর থেকে না সায়েন্সের ছেলেরা এমনই অ্যাকোয়ার করা আরম্ভ করেছে। তুমি দেখবে ইউপিএসসি যদি রেজাল্ট ঘেটে দেখো না, বেশিরভাগ ছেলে সব বিটেক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। কেন হচ্ছে? গাফিলতি, ভয়, ঠিক না মনে হয় আমাদের দ্বারা হবে না। আরে ভাই 24 ঘন্টা তোর জন্য, 24 ঘন্টা ও মা দুধ খেয়েছে, তুই মা দুধ খাসনি, কোনো লজিক হয় কোনো? এ চিন্তা ভাবনা করো না, যা ওরও আছে তা তোমারও আছে, সেম জিনিস। ও তো টাইমে পড়ার টাইম পাচ্ছে, তুমিও পড়ার টাইম পাচ্ছ, শুধু জাস্ট একটু হ্যাঁ কি হয় না। তুমি একটা কথা বলো, ইতিহাস তুমি এই ধরো এই যে 11-12 2 বছর আর 3 বছর 5 বছর, 5 বছর তুমি সায়েন্সের ধারে কাছ দিয়ে যাও, আর সায়েন্সের ছেলেটাও 5 বছরে আর্টসের ধারে কাছ দিয়ে যায়। কিন্তু ওই 5 বছর পর ও কিন্তু আর্টসের নলেজ গুলো টুকটুক করে খেয়ে ফেলছে, এ সায়েন্সের গুলো খেতে পারছে না। এ কি লজিক আছে? হ্যাঁ কোনটা? তো মুখস্থ তো বেশি কঠিন। আমাকে একটা কথা বলো, বোঝা বেশি কঠিন না মুখস্থ করা বেশি কঠিন? কারোর যদি মনে হয় যে বোঝা বেশি কঠিন, আমার কিছু বলো, তাহলে আমি কিছু বলবো না। এক্স্যাক্টলি, মুখস্থ করা বেশি কঠিন, আর মুখস্থ বেশি মনেও থাকে না, বারবার বারবার মুখস্থ করতে। মুখস্থ করে তুমি যদি কিছু মানে একদম হীনমন্যতায় কিচ্ছু মুখস্থ না করে, কোনো কিছু না বুঝে যদি তুমি খেয়ে নাও না, গিলে নাও না কোনো জিনিস, বড় যে 2 দিন 3 দিন মনে থাকবে, আর একটু বেশি মস্তিষ্ক করে সপ্তাহখানে মনে থাকবে, আর ভুলে যাবে। এইটাই হচ্ছে মুশকিল। অঙ্ক একটা সহজ সাবজেক্ট, সায়েন্স একটা সহজ সাবজেক্ট, তাকে অতিরিক্ত বাড়িয়ে ফেলো না, মানে ভেবে চিনতে নিজের ভেতরে ভেতরে ভেবে তাকে এই সাইজ করে দিও না। নর্মাল সাবজেক্ট, তোর ইতিহাসের থেকে তো 10 গুণ বেশি সোজা অঙ্ক, 10 গুণ বেশি সোজা ইতিহাসের থেকে। হ্যাঁ আমি সায়েন্সের বলে না, ও তো সায়েন্সের বলে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে তার জন্য বলছি না। আমি এই জন্য বলছি কারণ আমি জানি একটা ইতিহাস করতে গেলে কত মাথা খাটাতে হয়, আর অঙ্ক করতে গেলে কত মাথা খাটাতে হয়। আমার কথা